হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি ডব্লিউবিএইচে যে তোমাদের যে টেস্ট পেপারটা ছিল ডব্লিউবিএইচ এর টেস্ট পেপার। তার আজকে আমরা লাস্ট 12 নম্বর স্কুল অবধি করে রেখেছিলাম এই পর্যন্ত। ঠিক আছে, আজ আমরা 13 নম্বর স্কুল থেকে শুরু করব। তোমরা যারা ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি কোনো কোশ্চেনে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করব আমাদের আজকের যে স্কুলটা আছে নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ঠিক আছে, এটা আমরা আজকে শেষ করব, এবং ডব্লিউবিএইচের টেস্ট পেপারগুলো, স্কুল টেস্ট পেপারগুলো আসার সাথে সাথেই কিন্তু ওগুলোও আসবে, কোনো চাপ নিতে হবে না, সবটাই করে দেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা অল্প অল্প করে করো। ঠিক আছে, আমি ফুল সলিউশন করে দিচ্ছি, যেটা তোমরা ইউটিউবে কোথাও আর পাবে না, একদম ফুল সলিউশন উইথ অ্যান্সার। ঠিক আছে, তো চলো শুরু করে দেওয়া যাক। কী বলছে দেখো, প্রথম কোশ্চেন, নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের প্রথম কোশ্চেন বিভাগ কয়ের বলছে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম লেখো। সেটা হচ্ছে সিলিকন। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম হচ্ছে সিলিকন। বলছে ফাইনাইট স্কেলে পরম শূন্য সহিষ্ণুতার মান কত? ফাইনাইট স্কেলে পরম শূন্য সহিষ্ণুতার মান -459 ডিগ্রি 59.4 ডিগ্রি ফাইনাইট। বলছে 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? তো 8 গ্রাম মিথেন মানে কি? আমরা মিথেন মানে CH4 জানি। মিথেন মানে CH4, আণবিক ভর কত হবে? কার্বনের 12, হাইড্রোজেনের 4, 12 আর 4 16 গ্রাম। আমরা জানি 16 গ্রাম মিথেনের মধ্যে অণুর সংখ্যা কত হয়? 6.022 ইন্টু 10^23 হয়, তাই তো? এখন বলছে 8 গ্রাম মানে কি? 16 অর্ধেক, আর 16 গ্রামে তাহলে এতটা থাকছে, তাহলে 8 গ্রামে কত হবে? এর অর্ধেক। এর অর্ধেক করলে কত হবে? এর অর্ধেক করলে 3.011 ইন্টু 10^23, তাই তো? তার মানে আমাদের প্রথমটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাপ পরিবাহীর মাত্রা সংকেত হলো mL (T⁻³ θ⁻1). এটা অ্যান্সার হবে। ঠিক আছে, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? তোমরা মনে রাখবে সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু সেটা অসীম হয়, তাই তো? বলছে আলোর, তো আমি যদি বলি এটা সরলরেখার কেন্দ্র কোথায়, তো সরলরেখার কেন্দ্র কিন্তু অসীমে হয়, তাই না? হচ্ছে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কোনটি? আলোর গতিবেগ, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার। আলোর কম্পাঙ্ক। ঠিক আছে, সমপ্রবাহের কম্পাঙ্কের মান কত হয়? সমপ্রবাহের ক্ষেত্রে কম্পাঙ্কের মান হচ্ছে 0 হার্টজ। ঠিক আছে, তড়িৎচলক বল ভি, ডব্লু হচ্ছে কার্য এবং আধান হচ্ছে কিউ এর মধ্যে সম্পর্ক কী? আমরা জানি ডব্লু ইজিক্যাল টু কী হয়? ভি ইন্টু কিউ হয়। ডব্লু ইজিক্যাল টু কী হয়? ভি ইন্টু কিউ। তাহলে এর মধ্যে কোনটা হবে উত্তর? দেখো কিউ ইজিক্যাল টু ডব্লু বাই ভি। কিউ ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি? কিউ ইজিক্যাল টু ডব্লু বাই ভি লিখতে পারি। দেখো এখানে দেওয়া আছে কিউ ইজিক্যাল টু ডব্লু বাই ভি। বলছে পরমাণু চুল্লিতে ভারী জল কী হিসেবে ব্যবহার করা হয়? মডারেটর হিসেবে, মাধ্যম বা মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায় কোনটি? পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায় কী বলছে দেখো, পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায় কোনটা হবে? ষষ্ঠ ও সপ্তম উভয় পর্যায়ে কিন্তু পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায়। বলছে প্রদত্ত কোন জোড়াটি হচ্ছে আইসো ইলেকট্রনিক? প্রদত্ত কোন জোড়াটি আইসো ইলেকট্রনিক? এটার উত্তর কী হবে? এটার উত্তর কিন্তু হবে Ni এবং ও হচ্ছে O2-। ঠিক আছে, আইসো ইলেকট্রনিক বলা হয় এদেরকে। কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় কোনটা? অবিশুদ্ধ কপার। কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় অবিশুদ্ধ কপার। তারপরে এটা কী বলেছে? কালাজারের ওষুধ তৈরিতে কোন যৌগটি ব্যবহার করা হয়? অবশ্যই ইউরিয়া। ইউরিয়ার ব্যবহারে দেখবে কালাজারের ওষুধ লেখা আছে। ইউরিয়ার ব্যবহার পূর্বে দেখবে ওখানে লেখা আছে কালাজারের ওষুধের কথাটা। দস্তার আকরিকের নাম কি? দস্তার আকরিকের নাম হচ্ছে ক্যালামাইন। ক্যালামাইন। তারপর হচ্ছে প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ বন্ড সিএইচও, সবাই জানে বন্ড সিএইচও কিন্তু অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ। চলো নেক্সট কোশ্চেন কী বলছে চলো দেখা যাক। এবার বিভাগ ক্ষয়ের প্রথম কোশ্চেন কী বলছে? প্রথম কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হবে আয়নস্ফিয়ার। আয়নস্ফিয়ারে। বলছে কয়লা এবং ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? কয়লা এবং ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য সবচেয়ে বেশি। তারপরে বলেছে বায়োমাস কি? লিখবে উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে, উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বায়োমাস বলা হয়। ঠিক আছে, বায়োমাস কি? উদ্ভিদের মৃত অংশ এবং উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ যেটা, সেগুলোকে একসঙ্গে আমরা বায়োমাস বলি। যে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরেখিক হয় না? আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরেখিক হয় না হচ্ছে ভি বনাম পি লেখচিত্রে। ভি ভার্সেস পি এর যে গ্রাফগুলো হয় সেখানে কিন্তু যে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরেখিক হয় না। আর তো সর্বজনীন গ্যাস ধ্রুবক আর বলা হয় সিজেস পদ্ধতির মান কত? আর সর্বজনীন গ্যাস ধ্রুবক যেটা, তার সিজেস পদ্ধতির মান হচ্ছে 8.314 ইন্টু 10⁻7 আর্গ। এটা হবে। ঠিক আছে, হ্রদের জলের উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলে হ্রদের তলদেশে জলের উষ্ণতা কত হবে? জলের তলদেশে কত হবে দেখো,
আমরা জানি জলের ব্যতিক্রান্ত প্রসারণের ক্ষেত্রে জলের উপরে যাওয়া হবে তার তলায় কিন্তু আমার 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয় কিন্তু জলের ব্যতিক্রান্ত প্রসারণের নিয়ম অনুসারে। বলছে তাপ পরিবেদাঙ্কের এসআই একক কি? তাপ পরিবেদাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। কোনো সমতল দর্পণে তোমার দিক থেকে কোনো সমতল দর্পণ তোমার দিকে 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এগিয়ে এলে তোমার প্রতি এমের বেগ কত হবে? প্রতি এমের বেগ কিন্তু আমার দেখো বলছে কোনো সমতল দর্পণ তোমার দিকে এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এগিয়ে এলে তোমার প্রতি এমের বেগ কত হবে? দেখে নাও এটা। দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যে সূত্রটা কী বলছে, সূত্রটা এরকম বলছে যে এক্ষেত্রে কী হচ্ছে বলো তো, দর্পণ কিন্তু আমার দিকে আসছে। তা আমরা যদি ধরে নিই যে দর্পণের বেগ হচ্ছে ভিএম, দর্পণের বেগ এটা, এম মানে মিটার, আর যদি বস্তুর বেগ V0 হয় তাহলে আমরা বলতে পারি প্রতিবিম্বের যে বেগটা, ইমেজ মানে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের বেগ আমরা যদি ধরি VI, ভালো করে বুঝবে, এটা হচ্ছে কি দর্পণের বেগ, এটা হচ্ছে দর্পণের বেগ, ঠিক আছে, দর্পণের বেগ এটা, এটা হচ্ছে বস্তুর বেগ, আর এটা হচ্ছে কি প্রতিবিম্বের বেগ। এটা কি বললাম? এটা হচ্ছে প্রতিবিম্বের বেগ, ঠিক আছে। যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারি? দেখো এটা সূত্র হচ্ছে VI ইজ ইকুয়াল টু 2 VM মাইনাস V0, ঠিক আছে, 2 VM মাইনাস হচ্ছে V0, এটা কিন্তু আমাদের সূত্র আছে। এই সূত্রে আমাদের দেখো কী বলেছে, প্রতিটার মান যদি আমরা বসাই, আমাদের প্রথমত বলেছে প্রতিবিম্বের বেগ কত, আমাদের জানতে চেয়েছে। প্রতিবিম্বের বেগ মানে VI, প্রতিবিম্বের বেগ মানে কত? VI এর মান বের করতে হবে। দেওয়া আছে কী যে তো বলছে কোনো সমতল দর্পণ তোমার দিকে এত বেগে এগিয়ে আসছে, তাহলে এগিয়ে আসে এই 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগটা কার? দর্পণের, তাহলে VM এর। তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু VM মানে 20 মাইনাস, তাই তো, মাইনাস বলছে V0 মানে কি? ও মানে অবজেক্ট, তাহলে অবজেক্ট মানে অর্থাৎ বস্তু, অর্থাৎ আমার বলছে বেগে গেলে তোমার প্রতিবিম্বের বেগ কত? তাহলে আমি তো এখানে স্থির হয়ে আছি না, তাহলে আমার বেগ তো 0, এখানে আমার বেগ কত? 0। তাহলে কত হবে? 20 দুগুণ 40 সেন্টিমিটার পার সেকেন্ড। যদি আমার কোনো বেগ থাকতো সেই বেগটা কিন্তু এখান থেকে বিয়োগ যেত, বিয়োগ গেলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসতো। যদি আমার কোনো বেগ থাকতো, এক্ষেত্রে যদি আমার বেগ 0, অর্থাৎ আমি বলতে পারি এক্ষেত্রে হচ্ছে আমাদের V0 এর মানটা হচ্ছে 0 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং VM এর মানটা বলেছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, আর বের করতে হবে VI এর বেগটা কত, ঠিক আছে। এই যে মান তিনটে দেওয়া আছে, এটা এই সূত্রে বসিয়ে আমরা কিন্তু মান তুললাম 40 সেন্টিমিটার পার সেকেন্ড। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে। এটা কিন্তু একটা নতুন ধরনের অঙ্ক করলাম, খুব ভালো একটা অঙ্ক কিন্তু। এই অঙ্কগুলো আমি এখনও পর্যন্ত এতগুলো স্কুলের মধ্যে, স্কুল টেস্ট পেপার বলো, WBH বলো বা ABT বলো, কোনো এতটা টেস্ট পেপারের মধ্যে কিন্তু এই প্রথমবার কিন্তু এই অঙ্কটা দেখতে পেলাম। খুব ভালো একটা অঙ্ক। উত্তর কত হবে? 40 সেন্টিমিটার পার সেকেন্ড। বলছে কোন আলোর বিক্ষেপিত অবস্থায় তীব্রতা সর্বনিম্ন হয়? কোন আলোর বিক্ষেপিত অবস্থায় তীব্রতা সর্বনিম্ন? লাল বর্ণের, ঠিক আছে, লাল বর্ণের। আধানের এসআই একক কি? আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, তাহলে ক্যাপিটাল C দিয়ে লেখা হয় বা বাংলায় বলা হয় কুলম্ব, ঠিক আছে। বলছে একটি পরিবাহীর কী বলছে তারপরে দেখো, বলছে একটি পরিবাহীর রোধ এবং সময় স্থির রেখে প্রবণতা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের কত গুণ হবে? রোধ এবং সময়কে স্থির রাখছে এবং প্রবণতা দ্বিগুণ করছে। দেখে নাও, আমরা বেসিক্যালি যে সূত্রটা জানি সেটা কি? আমরা বেসিক্যালি জানি যে H = I² RT। এখন যদি RT যদি কনস্ট্যান্ট হয় তাহলে H প্রপোর্শনাল I² হবে। H প্রপোর্শনাল কী হবে? I²। এখন কি বলেছে? বলেছে প্রবণতা দ্বিগুণ করছে, তাহলে প্রবণতা দ্বিগুণ করলে এখন নর্মাল অবস্থা যদি এটা হয়, আমি ধরলাম H on = K on, কে ধরলাম কনস্ট্যান্ট, K ইন্টু I²। এখন বলছে H2 এর মান কত হবে যখন আমাদের H2 কি? H2 যখন আমাদের প্রবণতা দ্বিগুণ করছি, তাই তো, প্রবণতা যদি দ্বিগুণ করি আমি, তাহলে K কনস্ট্যান্ট থাকছে, I এর মান কত হবে? তাহলে বলছে প্রবণতা দ্বিগুণ করলে I এর মান 2I তার হোল স্কোয়ার হবে, অর্থাৎ 4 ইন্টু KI²। এবার KI² মানে তো H1, তাহলে K ইন্টু H1, তাহলে H2 এর মান কত হচ্ছে? K 4 ইন্টু H1, অর্থাৎ 4 গুণ বাড়ছে। কত গুণ বাড়ছে? পূর্বের তাপের কত গুণ হবে? এটা হবে 4 গুণ পূর্বের তাপের কত গুণ? 4 গুণ কিন্তু উত্তর হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে? আলফা, বিটা এবং গামার মধ্যে গ্যাস আয়নিত করার সঠিক ক্রমটি কী? গ্যাসকে আয়নিত করতে পারবে কি? আলফা সবথেকে বেশি, তারপরে বিটা, তারপরে কিন্তু গামা। নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়াটি কোথায় ঘটে? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হচ্ছে, নিউক্লিয় সংযোজন সূর্যের ঘটে কিন্তু। সবচেয়ে ভালো উদাহরণ কিন্তু সূর্যের, নিউক্লিয়ার সংযোজন করার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সূর্য। তারপরে দেখো কী বলেছে? বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মেলাতে বলছে। বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মেলাও। কি বলছে? বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ বলছে যে একটি ক্ষার ধাতু, কী হবে এটা? এটি ক্ষার ধাতু হচ্ছে
কে 2.11.1 বলছে থার্মিট পদ্ধতিতে বিকারক দ্রব্য কী? থার্মিট পদ্ধতিতে বিকারক দ্রব্য হচ্ছে থার্মিট পদ্ধতির ক্ষেত্রে বিকারক দ্রব্য হচ্ছে অ্যালুমিনিয়াম, তাই তো 2.11 তোমার 2। তারপরে কী বলেছে একটি সন্ধিগত মৌলের নাম কি? একটি সন্ধিগত মৌল হচ্ছে এটা জার্মান সিলভারে থাকে না, জার্মান সিলভার থাকে না আমরা জানি, তাহলে 2.11 এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 2.11.3। ওকে, তারপরে গিয়ে বলেছে দেখো, তারপরে বলেছে নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত? নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 3টি কিন্তু, তাই না? ত্রিবন্ধন দেখা যায়, উত্তর হবে 3টি। কেমন দেখা যায়? N ট্রিপল বন্ড N, তাই না? আমরা জানি N ট্রিপল বন্ড N, এটা কার ভাঙলে হয়? N2কে ভাঙলে হয়। তা বলছে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে কী ব্যবহৃত হয়? জলের তড়িৎ বিশ্লেষণে আমরা তড়িৎদ্বার হিসাবে প্ল্যাটিনাম পাত ব্যবহার করতে পারি, প্ল্যাটিনাম পাত ব্যবহার করি। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে আমরা ডিসি বা সমপ্রবাহ বলতে পারি, বা সমপ্রবাহ আমরা কিন্তু ব্যবহার করি। এখানে কিন্তু এসি ব্যবহার করা হয় না, পরীক্ষায় প্রশ্ন আসে এটা। রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে কী ব্যবহার করা হয়? অ্যানোড রূপে কিন্তু আমরা কী ব্যবহার করব? আমরা কিন্তু সোনাকে ব্যবহার করব, অর্থাৎ এউকে ব্যবহার করা, এউ মানে কিন্তু সোনা, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, নেক্সট কোশ্চেন বলছে ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কী? ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদানের নাম কি? ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, তাই তো? প্রধান উপাদানের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, এখানে বাইরে লিখলাম এটা অ্যালুমিনিয়াম। তারপরে বলেছে অয়েল অফ ভিট্রিয়াল নামে কোনটি পরিচিত? অয়েল অফ ভিট্রিয়াল নামে কে পরিচিত? H2SO4কে অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়, H2SO4, ঠিক আছে? H2SO4কে অয়েল অফ ভিট্রিয়াল বলা হচ্ছে। বলছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যা মিশ্রিত করলে বাদামি বর্ণ অধক্ষেপ পড়ে সেই দ্রবণটির নাম কি? কী মিশ্রিত করতে হবে? বলছে ফেরিক ক্লোরাইডের সঙ্গে যদি অ্যামোনিয়া মিশ্রিত করি, NH3 মিশ্রিত করি, এটা অ্যামোনিয়া, এটা হচ্ছে গতকাল আমরা যে স্কুল টেস্ট পেপারটা করেছিলাম সেখানে এই কোশ্চেনটা ছিল, যে ফেরিক ক্লোরাইডের সঙ্গে জলীয় দ্রবণের যা মিশ্রিত করলে বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে তার নাম হচ্ছে, সেই দ্রবণটির নাম কি? NH3, ঠিক আছে? NH3 বা অ্যামোনিয়া দ্রবণ, ঠিক আছে? তারপরে বলেছে কোন যৌগটি এখানে উৎপন্ন হবে? FeOH গ্রুপ 2 বলা হয়, সম্ভবত এখানে উৎপন্ন হয়। কোন যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে দেয়? ঠিক আছে, এটা বলছে কোন যৌগটি? C2H6, এটা কিন্তু আমাদের ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে দেবে। CH3COH যৌগটির ইউপ্যাক নাম কী হবে? কী নাম বলছে দেখে নাও, কি বলছে যে CH3 বন্ড বন্ড OH, আর এই CH এর সঙ্গে একটা CH3 নিচের দিকে আছে, তাহলে মোট কার্বন কটা আছে? 3টে কার্বন আছে, তাই নামের শুরুতে হবে প্রোপ, তাই তো? প্রোপ, তাই তো? আর তারপরে কী বলেছে দেখো, এটা হচ্ছে এটা আমরা যদি ধরি 3টে কার্বন বলে আমরা প্রোপ ধরছি, তো এখানে এটা 1, এটা 2, এটাকে আমরা 3 বলতে পারি, তাই তো? তাই যদি বলি আমরা, তাহলে 2 নম্বরের সঙ্গে আমার ওই যুক্ত আছে না, তাই প্রোপ বা এখানে সবার মধ্যে এক বন্ধন আছে, তাই কী হবে? এএনই হবে, যুক্ত হবে, প্লাস কী হবে? প্লাস বলছে 2 নম্বরের সঙ্গে ওই যাচ্ছে, তাই 2 নম্বরের সঙ্গে ওই যুক্ত থাকলে কী বলি তাকে আমরা বলি অল, তাই তো? অল, তাইতে কী হবে? তাহলে প্রোপান 2 অল হবে, তাহলে উত্তর কী হবে? তাহলে প্রোপান 2 অল, এটাই কিন্তু আমার উত্তর হবে, ঠিক আছে? প্রোপান 2 অল, এটাই কিন্তু আমার ইউপ্যাক নামকরণ হবে। বোঝা গেল? 1 2 3 3টে কার্বন আছে, তাই আমরা প্রোপ দিলাম, সবার মধ্যে এক বন্ধু, তাই এনই বসলো, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে ওইসটা কার সঙ্গে, কোন মানে কার সঙ্গে যুক্ত আছে আমাদের? এখানে কিন্তু কিছু নেই, এটা 2 নম্বর আছে, ওইসটা কার সঙ্গে? 2 নম্বরের হচ্ছে 2 নম্বর সে কার্বনের সঙ্গে যুক্ত, তাই 2 হলো, আর অলটা 2 নম্বর কার্বনের সঙ্গে, তাই 2 অল হলো, কারণ ওইস থাকলে অল হয়, তাই তো? তাই আমরা প্রোপান 2 অল পেলাম কিন্তু, ঠিক আছে? তারপরে কোশ্চেন কী বলছে, মিথেনে অথবা ইথেনে প্রতিটি এই কোণের মান কত হয়? আমরা জানি 109 ডিগ্রি 28 মিনিট, তাই তো? 109 ডিগ্রি 28 মিনিট, এটা কী হবে? প্রোপান 2 অল, প্রোপান 2 অল, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, বিভাগ গ এর প্রশ্নগুলো দেখে নাও। বিভাগ গ এর প্রথম কোশ্চেন কী বলছে, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস হবে না, এটা আইস হবে, ফায়ার আইস বলা হয় কেন? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন দেখে নাও, এই যে উত্তর আছে এখানে, যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হচ্ছে কেন। তো এই যে আমাদের কোশ্চেন আছে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন, তার উত্তরটা কত? 2 নম্বর কোশ্চেন, তাই তো? তো উত্তরটা দেখে নাও, এই যে এই পাশে আছে যে উপযুক্ত উষ্ণতা এবং চাপে
জলের অণু দ্বারা গঠিত বরফ সদৃশ গ্যাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে মিথেন হাইড্রেটও সৃষ্টি হয়। মিথেন গ্যাস প্রকৃতিতে দাহ্য হওয়ায় বরফের মতো দেখতে মিথেন হাইড্রেট গ্যাস আগুনের সংস্পর্শে আসা মাত্র জ্বলতে থাকে, তাই একে ফায়ার আইস বলা হয়। ঠিক আছে, এটা খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, মিথেন হাইড্রেটকে কেন ফায়ার আইস বলা হয় বা কাকে ফায়ার আইস বলা হয়, এটা কিন্তু আসে। একই রকমের মিথেনকে কিন্তু সুইট গ্যাসে বলা হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, তো তারপরে দেখো কী বলছে, বয়েল এবং চার্লসের সূত্র অনুসারে নির্দিষ্ট ভর গ্যাসের কথাটা উল্লেখ থাকে কেন। দেখো আমরা বয়েলের সূত্র পড়ার সময় নির্দিষ্ট ভর কথাটা বলি, আবার চার্লসের সূত্র পড়ার সময় কিন্তু আমরা নির্দিষ্ট ভর কথাটা কিন্তু বলি, কিন্তু প্রশ্ন বয়েল এবং চার্লসের সূত্রে নির্দিষ্ট ভর কথাটা বলা থাকে কেন। তো দেখে না উত্তরটা কী হবে। বয়েল এবং চার্লসের সূত্রে নির্দিষ্ট ভর কথাটা বলা থাকে কেন। গ্যাসের আয়তন এবং চাপ গ্যাসের ভরের উপর নির্ভরশীল। স্থির চাপ এবং উষ্ণতায় গ্যাসের ভর বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, ভর কমালে আয়তন হ্রাস পায়। আবার উষ্ণতা ও আয়তন স্থির রেখে গ্যাসের ভর বাড়ালে চাপ বাড়ে, ভর কমালে চাপ কমে। এই কারণে বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে লেখচিত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার ব্যাখ্যা দাও। দেখে না উত্তরটা কী হবে। এই লেখচিত্রটা থেকে আঁকতে হবে কিন্তু। তো এই লেখচিত্রে কী হচ্ছে, আমাদের কিন্তু যখন এই মানটা যখন এখানে চাপ স্থির আছে, উষ্ণতা হ্রাসের সাথে সাথে আমাদের কিন্তু মানটা আয়তন কিন্তু একেবারে জিরো আসে না, আরও কিছুটা উল্টো দিকে কিন্তু যাচ্ছে, টেম্পারেচারের নেগেটিভ দিকে যাচ্ছে, এবং দেখা যায় যে -273 গিয়ে কিন্তু কী হচ্ছে, এই জায়গায় গিয়ে কিন্তু আয়তনটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এখানে আয়তন জিরো হচ্ছে মানে এটাকে আমরা বলছি পরম শূন্য উষ্ণতা, এবং এটাকেই বলা হয় 0 কেলভিন। এটাকে কিন্তু কী বলা হচ্ছে 0 কেলভিন। তুমি যদি ব্যাখ্যাটা লিখতে যাও তো এখানে এটা বলতে পারো যে সরলরেখাটি আয়তনককে ছেদ করে এবং পিছনের দিকে বাড়ালে উষ্ণতাককে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছেদ করে। এখান থেকে কিন্তু আমরা বেসিক্যালি কেলভিনের যে ধারণাটা এখান থেকে কিন্তু পাই, এবং কেলভিন ধারণার যে ব্যাখ্যাটা সেটা তোমরা এখান থেকে না লিখে একটু এখান থেকে এটা লিখতে পারো, এই জায়গা থেকে তোমরা লিখতে পারো। কিন্তু এই পাশে চিত্রটা যেটা দেখলাম রাখতে হবে একে, এখান থেকে এটা সবটা কিন্তু লিখে দিতে পারো। এবং এই যে 273 উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। ঠিক আছে, এই পাশের গ্রাফটাকে এইটুকু কিন্তু লিখে দেবে। আশা করি বোঝা গেল কী বললাম। এই গ্রাফটা কিন্তু আঁকতে হবে, ঠিক আছে, এবং এটা কিন্তু লিখতে হবে, এইটুকু কিন্তু লিখতে বলছে, এইটুকু। ঠিক আছে, তো এটা এখানে বলেছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে, যে লেখচিত্রের সাহায্যে দেখাও যে কোন জাতীয় দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হয়। দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু দৃষ্টিক্ষেত্র সর্বাধিক। কেন বলছি, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে কী হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু আলো এসে পড়লে সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এটা যদি উত্তল দর্পণ হয় তাহলে এটা কিন্তু আলো এসে পড়লে কী হবে, অনেক দূর পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু উত্তল দর্পণে আমরা কী বলছি, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা বলছি কিন্তু যে দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হয়। ঠিক আছে, চিত্রের সাথে দেখানোর প্রয়োজন নেই, এটাই মনে রাখবে। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন যে কোন জাতীয় দর্পণের ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্র সর্বাধিক বিস্তৃত, উত্তর হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে বলে যে স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করো। দেখে না উত্তরটা কী হবে। দেখো এখানে বলেছে স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ করার কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে লিখবো, দেখো তলায় আছে উত্তরটা। এই যে বলছি স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা কি বলছে, কোনো আলোকীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ব্যবহৃত আলোর বিভিন্ন বর্ণের উপর নির্ভরশীল, তাই বিভিন্ন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়। যে কোনো জনমাধ্যমের ক্ষেত্রে দেখা যায় যে বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্কের মান সর্বোচ্চ, আর লাল বর্ণের আলোর জন্য সর্বনিম্ন। এবার এই চিত্রটা কিন্তু আঁকবে, সাদা আলো পড়ছে এখানে বেগুনি, এখানে লাল। ঠিক আছে, এখন স্নেলের সূত্র অনুযায়ী শূন্যস্থান বা বায়ু এবং অপর কোনো মাধ্যমের বিভেদ তলে নির্দিষ্ট মানে আলোকরশ্মি যদি আই কোণে আপাদিত হয় এবং আর কোণে প্রতিসৃত হয়, তাহলে কী লিখবো, মাধ্যমের প্রতিসরাঙ্ক μ=sin I/sin r, অর্থাৎ আই এর নির্দিষ্ট মানের জন্য মিউ প্রপোর্শনাল কত হবে, 1/sin r হবে। আই এর মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে sin I কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে মিউর সঙ্গে কিন্তু আর ব্যস্ত অনুপাতে আছে, তাই তো, অর্থাৎ মিউ প্রপোর্শনাল 1/r। সুতরাং বহুবর্ণী আলোকরশ্মির বিভেদ তলে আপাদিত হলে বেগুনি বর্ণের রশ্মির জন্য প্রতিসরণ কোণ সর্বনিম্ন এবং লাল বর্ণের জন্য সর্বোচ্চ হয়। ঠিক আছে, তাই প্রতিসরণের ফলে সাদা বা কোনো যৌগিক আলোর উপাদান বর্ণগুলি তাদের গতিপথ থেকে বিভিন্ন পরিমাণে অর্থাৎ বিভিন্ন কোণে বিচ্যুত হয়। ফলে জড়মাধ্যম অতিক্রম করার সময় ভিন্ন ভিন্ন আলোকরশ্মিগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে। ঠিক আছে, এই অবধি কিন্তু তোমার লিখতে হবে পুরোটাই। ঠিক আছে, লিখতে হবে। তো যেটা এই পাশে যেমন দেখাচ্ছিলাম এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এখান থেকে এইটুকু স্ক্রিনশট দিয়ে নাও ঝটপট, এবং তারপরে এখান থেকে এইটুকু কিন্তু স্ক্রিনশট দেবে, দিয়ে এটা কিন্তু খাতায় তুলে নেবে তোমরা। ঠিক আছে, আর ভিডিওটা পজ করেও কিন্তু তোমরা তুলে নিতে পারো। তারপরে বলেছে দেখো একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্টের অর্থ কী। একটি কোষের তড়িৎচালক বল বলছে 6 ভোল্ট, এর অর্থটা কি দেখে নাও, উত্তরটা কী হবে। এটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট, এর অর্থ হচ্ছে মাধ্যমিক 2014 সালে এই কোশ্চেনটা এসেছিল। বলছে একটি কোষের তড়িৎচালক বল
কী বলছে, একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্টের অর্থ হলো যে কোষটির তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে বোঝায় যে কোষটির পজিটিভ তড়িৎদ্বার থেকে নেগেটিভ তড়িৎদ্বারের 1 কুলম্ব তড়িতাদানকে নিয়ে যেতে 6 জুল কার্য করতে হয়। ঠিক আছে, এটাই কিন্তু লিখতে হবে, এইটুকুই লিখতে হবে। ঠিক আছে, তারপরে নেক্সট বলেছে কি সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na বন্ড Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন? এভাবে আমরা প্রকাশ করি না কেন? কারণ এভাবে প্রকাশ করা যায় না কারণ এটি একটি সমযোজী বন্ধন দ্বারা গঠিত বিচ্ছিন্ন অণু নয়, বরং এটি আয়নীয় বন্ধন দ্বারা গঠিত একটি ক্লাস বা স্ফটিকার কঠিন পদার্থ। তার জন্যই কিন্তু আমরা কী করতে পারি না, আমরা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na বন্ড Cl হিসাবে প্রকাশ করতে পারি না। ঠিক আছে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন, তাই 2 নম্বরের মতো উত্তর বলে দিলাম। কিন্তু এর থেকে বড় উত্তর লেখা যেতে পারে, আরও এক্সপ্লেন করা যেতে পারে, কিন্তু আমাদের প্রয়োজন নেই, কারণ 2 নম্বর প্রশ্ন বলেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে, যে আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি হয় কেন? আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? উত্তরটা দেখে নাও, কী লিখবে তোমরা। এই যে বলছে যে আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? আয়নীয় যৌগের স্বতন্ত্র কোনো অণুর অস্তিত্ব নেই, থাকে না। এক্ষেত্রে ক্লাস গঠনে প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। বিপরীতধর্মী এই আয়নগুলির মধ্যে তীব্র স্থিতিরিত আকর্ষণ বল কাজ করে, ফলে আয়নগুলি পরস্পর দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই আকর্ষণ বল ছিন্ন করে আয়নগুলিকে মুক্ত করতে প্রচুর পরিমাণে তাপশক্তির প্রয়োজন হয়, তাই আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। তারপরে বলেছে যে Cl2 অণু গঠিত হয় কিন্তু Ne2 বা He2 অণু গঠিত হয় না কেন? এটার উত্তর দেখে নাও, এর পরের পাতাই আছে। বলেছে যে Cl অণুর যোজন কক্ষে 7টি ইলেকট্রন উপস্থিত থাকে, তাই তো। 2টি ক্লোরিন পরমাণু তাদের যোজন কক্ষে অযুগ্ম ইলেকট্রন দুটির সাহায্যে একটি ইলেকট্রন জোড় গঠন করে অষ্টক পূর্তি ঘটায়। এইভাবে Cl2 অণু গঠিত হয়, কিন্তু Ne পরমাণুর ক্ষেত্রে অষ্টক পূর্ণ বা হিলিয়াম অণুর ক্ষেত্রে দ্বৈত পূর্ণ থাকায়, হিলিয়ামের কিন্তু অষ্টক নয়, দ্বৈত থাকে, কিন্তু দুটো ইলেকট্রন থাকে বাইরের কক্ষে, তাই দুটি Ne বা হিলিয়াম পরমাণু পরস্পরের সঙ্গে বন্ধন গঠন করে না, তাই Ne2 বা He2 অণু গঠিত হয় না। খুব সিম্পল একটা ব্যাখ্যা কিন্তু এটা। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করে ফেলবে, তোমরা বুঝে রাখবে, মুখস্থ করার দরকার নেই। নেক্সট কোশ্চেন কী বলছে, H2SO4 দ্বারা অম্লীকৃত, ঠিক আছে, অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট যে দ্রবণ H2 পাঠানো হলে, দ্রবণ H2S পাঠানো হলে কী করবে, সমীকরণ সহ ব্যাখ্যা করে লিখতে বলছে। ঠিক আছে, তো দেখে নাও উত্তরটা কী হবে। পটাশিয়াম ডাইক্রোমেট পাঠাচ্ছে, এই যে বলছে কমলা বর্ণের এই বিজারণ ধর্মটাই কিন্তু। ঠিক আছে, বলছে কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ক্রোমেট দ্রবণকে হাইড্রোজেন সালফাইড বিজারিত করে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণ উৎপন্ন করে। সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণ উৎপন্ন করে এবং নিজে জারিত হয়ে হলুদ সালফারে পরিণত হয়। যেমন K2Cr2 হচ্ছে, এই বিক্রিয়া লিখতে হবে, প্লাস A4H2SO4 প্লাস 3H2S, K2SO4 Cr2SO4 গ্রুপ 3 7H2O এবং 3S, যেটাতে অধক্ষেপ উৎপন্ন হবে সালফারের। ঠিক আছে, এটা কিন্তু বিক্রিয়া সহ কিন্তু লিখতে হবে পুরোটাই। তোমার নেক্সট কোশ্চেন কী বলেছে, বলছে গ্যালভানাইজেশন কী জিনিস, কাকে বলা হয়? দেখে নাও গ্যালভানাইজেশনটা জিনিসটা দেখে নাও কী বলছে। গ্যালভানাইজেশন বলছে যে আয়রনজাত জিনিস মরিচা থেকে রক্ষা করার জন্য, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, একে জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন বলা হয়। ঠিক আছে, একে কিন্তু জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন বলা হচ্ছে। তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে কপারের পাত আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে যায় কেন? বলছে এইখান থেকে এইটুকু কিন্তু সবটা তোমার লিখে দিতে হবে, এখান থেকে এইটুকু কিন্তু সব, এখান থেকে এইটুকু, এইটা কিন্তু এই পরপর 3 দিন দেখলাম। এটা কিন্তু প্রতিটা স্কুলে কিন্তু কিন্তু এই কোশ্চেনটা দিচ্ছে। 2026 সালের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, তামার ক্ষয় বা এই যে সবুজ আস্তরণ পড়ে কেন? ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিক্রিয়া সহ কিন্তু এই কোশ্চেনটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে। তারপরে কোশ্চেন কী বলেছে, পরীক্ষা সাহায্যে তুমি কীভাবে প্রমাণ করবে যে ইথিলিনের মধ্যে অসম্পৃক্ততা আছে? পরীক্ষা সাহায্যে তুমি কীভাবে প্রমাণ করবে? ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্রোমিনের জুট বিক্রিয়া কিন্তু এটা। ঠিক আছে, দেখে না উত্তরটা বলে দিচ্ছি আমি। ব্রোমিনের সাথে জুট বিক্রিয়া করলে এটা কিন্তু পাওয়া যায়, এই যে উত্তর দেওয়া আছে, এই যে ব্রোমিনের সঙ্গে জুট বিক্রিয়া, যে কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4 অথবা ক্লোরোফর্ম CaCl3 দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণে ইথিলিন গ্যাস চালনা করলে দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। এটা কিন্তু শর্ট কোশ্চেনও ছিল। ঠিক আছে, বলছে এবং বিক্রিয়া ইথিলিন ডাইব্রোমাইড বা 1,2-ডাইব্রোমোইথেন উৎপন্ন হয়, যেমন H2C ডবল বন্ড CH2 Br2 এর সঙ্গে বিক্রিয়া করে CCl4 এবং যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যায়। তাহলে কি বলছে, বলছে H2C তলায় Br বন্ড CH2 তলায় Br 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে এবং এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণিত হয় যে ইথিলিন একটি
অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পুরোটা লিখতে হবে। ঠিক আছে, এবং এই কোশ্চেনে কিন্তু আমাদের একটা এমসিকিউ শর্ট কোশ্চেনও ছিল, কিন্তু এই কোশ্চেনটা সেম কোশ্চেন রিপিট করেছে। এবং তারপরেরটা কী বলছি দেখো, বলছে C2H6O এই আণবিক সংকেত বিশিষ্ট সংকেত থেকে প্রাপ্ত আইসোমারগুলির নাম এবং গঠন সংকেত লেখো। ঠিক আছে, নাম এবং গঠন সংকেত লিখতে বলছে, তো দেখে নাও। এই যে C2H6O আণবিক সংকেত বিশিষ্ট কার্যকরী মূলক যদি আমরা নিই, তার মধ্যে দুটো পাচ্ছি, একটা পাচ্ছি আমরা ইথানল CH3CH2OH, আর একটা ডাইমিথাইল ইথার CH3 বন্ড ও বন্ড CH3। ঠিক আছে, এই দুটো কিন্তু আমরা পাচ্ছি, মানে দুটো কার্যকরী মূলক আলাদা আলাদা দুটো কার্যকরী মূলক আমরা পাচ্ছি এবং গঠন সংকেতও পাচ্ছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, বিভাগ ঘয়ের কোশ্চেনগুলো কী বলছে দেখো। প্রথম কোশ্চেন কী বলছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 250 ml, চাপ অপরিবর্তিত রেখে গ্যাসের উষ্ণতা 8 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে আয়তন কত পরিমাণ বৃদ্ধি পাবে। তো দেখে নাও উত্তরটা কী হবে। এটার উত্তর হচ্ছে এই যে আমরা জানি চার্লসের সূত্র থেকে কী জানি আমরা, V1/T1 = V2/T2। এখানে T1 এর মান 27 ডিগ্রি মানে 300 কেলভিন, V1 এর মান বলছে 250 ml, T2 এর মান কত 8 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে, মানে 27 + 8 মানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড বা 308 ডিগ্রি সেন্টিগ্রেড এই কেলভিন। V2 মান জিজ্ঞেস করছে, তাহলে V2 মানে কত হবে, তাহলে হচ্ছে V1 × T2/T1 হবে। মানগুলো বসালে কত পাচ্ছি, 770/3 মানে 256.66 ml পাচ্ছি। ঠিক আছে, এখন বলছে আয়তন বৃদ্ধি তাহলে কতটা হচ্ছে, তাহলে V2 - V1, তাহলে 256.66 - 250 করলে 6.66 ml। তাই কিন্তু আমাদের উত্তর এতটা পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে। তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, তরল 50 গ্রাম জিঙ্কে শোধিত লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণে H2 উৎপন্ন হবে। দেখে নাও এটার উত্তর কী হবে। তো এখানে তোকে এই কোশ্চেনটাই দিয়েছে এখানে, যে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি থাকায় বিশুদ্ধতার পরিমাণ কতটা, 100 থেকে 35 বাদ দিলে 65%। তাহলে 50 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কতটা, 50 × 65/100 মানে 32.5 গ্রাম। তাহলে জিঙ্কের সঙ্গে লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়া করলে Zn + H2SO4 ZnSO4 + H2 উৎপন্ন হবে। ঠিক আছে, এখন কি বলছে, এখন বলছে যে 65% জিঙ্ক থেকে আমরা কত পাচ্ছি, 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি। তাহলে 35.5 গ্রাম জিঙ্ক থেকে কত হাইড্রোজেন পাবো, দেখো 65 অর্ধেক 35.5, তাহলে আমাদের 2 এর অর্ধেক করলে 1 গ্রাম উত্তর হবে, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। বোঝা গেল আশা করি। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে খোলা পাত্রে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করলে শতকরা হিসাবে ঘরের কী রূপ পরিবর্তন হবে। দেখে নাও বিক্রিয়ার সমীকরণটা কী বলছে, CaCO3 একে আমরা তাপ দিলে কি উৎপন্ন হবে, একে যদি আমরা হিট দিই তাহলে আমাদের CaO আর CO2 উৎপন্ন হবে। এখন যদি আমরা আণবিক ভর বের করি তাহলে 100 গ্রাম, এটা হবে 44 গ্রাম। তাহলে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে আমরা 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। এবার CO2 কেন বের করছি, বলছে কতটা ওজনের হ্রাস ঘটবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কিন্তু বায়ুতে মিশে যাবে, অর্থাৎ এটা এই পরিমাণ কিন্তু ওজনের হ্রাস ঘটবে কিন্তু। ঠিক আছে, তাই কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডটা বের করছি, এটা কিন্তু থেকে যাবে, কিন্তু এটা কিন্তু উবে যাবে, তাই এটার এই পরিমাণ ওজনটা হ্রাস ঘটবে। তাহলে 5 গ্রামের জন্য কত হবে, 100 গ্রামের জন্য যদি 44 হয় তাহলে 5 গ্রামের জন্য 40/100 × 5 মানে 2.2 গ্রাম CO2 কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এই পরিমাণ ওজন হ্রাস ঘটবে। তো শতকরা ভরের কী পরিমাণ পরিবর্তন ঘটছে দেখো, শতকরা ভরের পরিবর্তন যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের 2.2 গ্রাম কার মধ্যে 44-এর মধ্যে, তাহলে 100% করলে কত হবে, এটাকে বাড়িতে ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, বাড়িতে এটা কমপ্লিট করবে সবাই। তো এখানে আমার মনে হয় আমি বলেই দিচ্ছি 10 হবে, দশমিক তুললে 22 × 2 = 44। ঠিক আছে, 0 0 কাটবে, আর 2 × 2 = 5 × 2 = 10, অর্থাৎ কতটা হবে 5%। ঠিক আছে, 5% কিন্তু আমার ভরের হ্রাস ঘটবে। আশা করি বোঝা গেল। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে যে ইঞ্জিন হর্জের পরীক্ষার সাহায্যে প্রমাণ করে যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। দেখে না উত্তরটা কী হবে। তোমাদের কিন্তু এই বিক্রিয়াটা পুরোটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এই বিক্রিয়াটা যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন আর বিভিন্ন হচ্ছে বিভিন্ন দেখাতে এনএনএজের যে পরীক্ষার, এই পরীক্ষার পদ্ধতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত, তোমরা পুরোটা ভালো করে পড়ে নিজে মন করে লেখার চেষ্টা করবে, ছোটো করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এটা খুব একটা আসবে না, তার জন্য আমি একটা উত্তর রেডি করিনি। ঠিক আছে, এটা পরীক্ষায় খুব একটা আসে না, তাই আমি উত্তর রেডি করিনি, কিন্তু তোমরা এটা বাড়িতে পড়ে নেওয়ার পর এমনি বুঝতে পারবে। ঠিক আছে, খুব সহজ এটা আছে। এবং আমার একটা ভিডিও আছে তোমার তাপের পরিবহনের উপরে, সেখানে কিন্তু এটা আমি ডিটেলস ব্যাখ্যা করেছিলাম। তো তোমরা পারলে সেই ভিডিওটাও দেখতে পারো, অনশট ভিডিও করা আছে তাপের পরিবহনের উপরে, তোমরা চাইলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, এই চ্যানেলেই দেওয়া আছে। ঠিক আছে, দেখে নেবে। তারপরে কি বলেছে, তারপরে দেখো বলেছে যে প্রিজমের কোনো মাধ্যমে কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক এত বলেছে 3.6 × 10⁻⁶ কেলভিন, দুর্গা প্রসারণ গুণাঙ্ক কত হবে। দেখে নাও,
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি বের করতে হয় তাহলে কী হবে, আমরা জানি আলফা ইজিকাল টু বিটা বাই টু ইজিকাল টু গামা বাই 3, তাহলে আমাদের গামার মান কত 3.6 ইন্টু 10⁻⁻6 কেলভিন। তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ করে তাহলে 3 বরং 36 তাহলে 1.2 হবে, তাহলে 1.2 ইন্টু 10⁻⁶ কেলভিন ইনভার্স, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তোমার নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে প্রিজমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো ডেল ইজিকাল টু আয়ন প্লাস I2 মাইনাস এ। আশা করি এটা আমার নিশ্চয়ই বলে দিতে হবে, চ্যুতিকোণের রাশিমালা বের করতে বলছে। চ্যুতিকোণের রাশিমালা তোমরা সবাই জানো, বইতে কোথায় জানো, প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলে আসি, সুতরাং এটা আমি ওই জন্য আজকে আর বলছি না। আশা করি তোমরা এটা পাবে, এটা আমার নিশ্চয়ই বলতে হবে না, ঠিক আছে। আর না পেলে আমাকে কমেন্টে জানো, আমি দিয়ে দেবো আলাদা করে ছবিটা, ঠিক আছে। কমেন্টে জানো যে স্যার আমি পাইনি বা আমি এখন এটা উত্তরটা পাইনি বা বুঝতে পারছি না, তাহলে আমি দিয়ে দেবো। আশা করি এটা তোমাদের খুব একটা পেতে অসুবিধা হবে না, তাই আমি কিন্তু আর আলাদা করে দিলাম না, দিলে কিন্তু আমার এতক্ষণ দেওয়া হয়ে যেত, আমি ইচ্ছা করে দিচ্ছি না, ঠিক আছে। তো তারপরে তাকে বলছে যে বায়ুর মাধ্যমে কোনো আলো তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ এবং তরঙ্গদৈর্ঘ্য কত হবে। তো দেখো উত্তরটা দেখে নাও। আমরা জানি যে বায়ু মাধ্যমে আলো তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা জিরোর মান বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম একই জিনিস, আর মিউর মান বলেছে 1.5। তাহলে আমরা জানি যে মিউ ইজিক্যাল টু সি বাই ভি, তাহলে ভি ইজিক্যাল টু কত হবে সি বাই মিউ। সি মানে কত, আলোর গতিবেগ, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিউ মানে হচ্ছে 1.5, কাটাকাটি করলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটাই কিন্তু আমাদের হচ্ছে। এবং এদিকে আবার যদি আমরা দেখি মিউ ইজিক্যাল টু ল্যামডা জিরো বাই ল্যামডা হয়, সেখান থেকে আমরা যদি ল্যামডার মান বের করি তাহলে ল্যামডা জিরো বাই মিউ হবে, মান বসালাম ল্যামডা জিরোর জায়গায় কী বসালাম আর 6000, আর মিউর জায়গায় 1.5, এই 1.5 দশমিক তোলার জন্য উপরে 10 হলো, ঠিক আছে। এবার কাটাকাটি করলাম, 15কে 15, 4 15 60, অর্থাৎ প্রথম রোধ চলে গেল 4 দিয়ে কাটাকাটি, পরে দুটো সংখ্যা ছিল, দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসে গেল, আর এই শূন্য বসে গিয়ে 4000 অ্যাংস্ট্রম, আমার কিন্তু অ্যান্সার হচ্ছে ল্যামডার মান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, এই দুটো মানই আমার চেয়েছিল। তারপরে তোকে বলেছে উত্তর লেন্সের সাহায্যে কোনো বস্তুর বিবর্ধিত অসৎ বিম্বের লেখচিত্র অঙ্কন করো। দেখে না উত্তরটা কী হবে, দেখে না উত্তরটা কী হবে। এই যে 6 নম্বরে যেটা আছে না, এই চিত্রটা তোমাদের রাখতে হবে, বস্তুটা কিন্তু মেরু এবং ফোকাসের মাঝে হবে, ঠিক আছে। তাহলে এবং একই দিকে প্রতিবিম্ব তৈরি হবে এবং এটা অসৎ বিম্ব হবে। মাথায় রাখবে এই যে প্রতিবিম্বের বৈশিষ্ট্যতে লেখা আছে, এই যে প্রতিবিম্বটি অসৎ, সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা আকারে বড় বা বিবর্ধিত, এই একটা কন্ডিশনে কিন্তু এটা হয়। এবং এটা আমি লাস্ট যে স্কুলটা করেছিলাম স্কুল টেস্ট পেপারে, সেখানেও কিন্তু আমি এই উত্তরটা পেয়েছিলাম। তোমাদের 2026 সালের জন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং বিবর্ধক কাজরূপে এটাকে ব্যবহার করা, মানে এটাকে অনেক রকমভাবে আসতে পারে, তোমার সরাসরি এইভাবেও কোশ্চেন দিতে পারে, আবার তোমাকে কিন্তু বিবর্ধক কাজরূপেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে কীভাবে উত্তর লেন্সকে বিবর্ধক কাজরূপে ব্যবহার করা যায়, চিত্র রেখে দেখাও, এটাই তোমার আবার লিখতে হবে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আর ডাউট থাকার কথা নয়, এটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং তার মধ্যে আবার বলেছে পর্ষণ নমুনা প্রশ্ন, মানে বুঝতে পারছো তোমাদের সব দিক থেকে চেপে ধরেছে, এটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বেসিক্যালি, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, তারপরে বলেছে পরের কোশ্চেন, এটি কোষের তড়িৎচালক বল 5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম, ঠিক আছে। আমি জাস্ট মানগুলো যেটা বলে দেওয়া আছে আমি সেইগুলো কিন্তু লিখে নিয়েছি। কী বলেছি, এর মান বলেছে 5 ভোল্ট লিখে নিলাম, অভ্যন্তরীণ রোধ 1 ওহম বলেছে লিখে নিলাম, বলছে কোষের সঙ্গে 4 ওহম রোধ যুক্ত করা হয়েছে, তাই আর মানে 4 ওহম লিখে নিয়েছি। তারপরে কী বলেছে যে 42 সেকেন্ডে ওই রোধকে কত তাপ উৎপন্ন হবে, 42 সেকেন্ডে টির মান কত হবে 42 সেকেন্ড, এইচের মান কত বের করতে হবে। আমরা জানি ইজিক্যাল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, মানটান বের করে আয়ের মান বের করলে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ই এর মানে 5, এ ক্যাপিটাল আর মানে 4, আর স্মল আর মানে 1, তাই 5/5 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমার তড়িৎ প্রবাহতার মান কত হলো 1। আমরা জানি যে এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি, যদি এটা এসআই পদ্ধতিতে বলেছে আমাদের, তার জন্য কী হবে বলতো, ঠিক আছে, জে দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, জে দিয়ে ভাগ করতে হবে। জে দিয়ে ভাগ করলে, তো এখানে তলায় জে দিলাম, জে দিয়ে ভাগ করলে মানে 4.2 দিয়ে ভাগ করা, তাহলে 4.2 দিয়ে ভাগ করলে উত্তর কত হবে দেখো, দশমিক তুললে এখানে 10 হয়ে যাবে, আর 42 দিয়ে কাটাকাটি করলে দেখো 4 42, 42 গুণ 4 করলে কত হয় 42, 4 দুগুণ 8, 4 4 16, 168, তার মানে এটাকে 4 দিয়ে কাটাকাটি যাবে, তাই তো। তাই 4 10কে কত 40, 40 জুল কিন্তু আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো, উত্তর হবে কত 40 জুল, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে 6 ওহম রোধের একটি ধাতব তারকে এমনভাবে যুক্ত করা হলো যাতে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের বলে দেয়নি যে এর ক্ষেত্রে ব্যাসের মানটা একই রাখা হচ্ছে না চেঞ্জ হচ্ছে, যদিও বলে দেয়নি, তাই সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আয়তনের একই থাকছে এবং এর ব্যাসার্ধের অবশ্যই পরিবর্তন ঘটছে। তার জন্য আমরা যেটা করব, তার জন্য আমাদের তো অঙ্কটা যেটা করতে, আমরা জানি যে আর ইজিক্যাল টু রো এল বাই এম। এখন আমরা যদি আর ওয়ান বের করি তাহলে রো ইন্টু এল ওয়ান বাই, আচ্ছা আমরা আগে কী দেওয়া আছে সেটা দেখি। বলেছে দৈর্ঘ্যটা প্রাথমিক দৈর্ঘ্য এল ইজিক্যাল টু এল ধরেছি আমি, প্রাথমিক দৈর্ঘ্য আমার এল, তাহলে আমাদের দৈর্ঘ্য দ্বিগুণ করার পর এলের মান কত হবে, এল ড্যাশ ইজিক্যাল টু 2L লিখতে পারি, ঠিক আছে। আর তারপর এটা লিখতে হবে না, এটা একটু ভুল করা আছে এই জায়গাটা। তো এখানে দেখে নাও
আবার যেহেতু আমরা জানি ভি হচ্ছে এর হচ্ছে আয়তন কনস্ট্যান্ট, তাহলে আমরা ক্ষেত্রফল যদি আমরা প্রথম ক্ষেত্রে ধরে নিই, প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল এ আর দ্বিতীয় ক্ষেত্রে এ ড্যাশ, তাহলে আমরা বলতে পারি এ ড্যাশ ইন্টু এল ড্যাশ, আয়তন যেহেতু কনস্ট্যান্ট তাহলে এ ড্যাশ ইন্টু এল ড্যাশ সমান সমান কী হবে, এ ইন্টু এল, মানে আয়তন ইন্টু দৈর্ঘ্য। এটা প্রাথমিক, এটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার পরে। তাহলে এ ড্যাশের মান যদি আমি বের করতে চাই, তাহলে এ ইন্টু এল বাই এল ড্যাশ, এল ড্যাশ মানে এক্ষুনি আমরা বের করলাম, এল ড্যাশ মানে 12, মান বসালাম, তাহলে এল এল কেটে যাচ্ছে a/2, তাহলে এখানে এ ড্যাশের মান কত হচ্ছে, a/2 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এবার অঙ্কে চলে এসো। তাহলে আমরা R1 মানে কত জানি, রো ইন্টু এল বাই এ, এর মান আবার 6 বলে দেওয়া আছে, R1 এর মান 6 ওহম, তাই তো। আবার R2 মানে কত, রো ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ হওয়া উচিত, তাই তো। এল ড্যাশ মানে কত 12, তাই 12 বসালাম, আর এ ড্যাশ মানে কত a/2, তাই বসালাম। এই দুই উপরে চলে গেলে 4 আগে চলে আসলো, কিন্তু রো এল বাই এ থাকবে, রো এল বাই এ, আর রো এল বাই এ মানে কত, রো এল বাই এ মানে হচ্ছে R1, তাই তো, কারণ রো এল বাই এ মানে R1, তাহলে 4 ইন্টু R1, R1 এর মান কত 6, তাহলে 4 ইন্টু 6 মানে 4 ছক 24 ওহম কিন্তু আমাদের অ্যান্সার হবে। আশা করি এটা বুঝতে পেরেছো, একটু কাটাকাটি করা আছে কিন্তু আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। তো তোমরা এটা ভিডিওটা মানে তোমরা একটু ভিডিওটা পজ করে কিন্তু এটাকে আরেকবার দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে তো তড়িৎচুম্বক কী, এর একটি ব্যবহার লেখো। তো উত্তরটা দেখে নাও কী লিখতে হবে। দেখো তড়িৎচুম্বক কাকে বলে এখানেও দেওয়া আছে, আর ব্যবহার বলেছে এটাও দেওয়া আছে এখানে, এবং দুটোই কিন্তু মাধ্যমিকে বহুবার এসে, পুরনো সিলেবাস হোক আর নতুন সিলেবাস হোক, বহুবার কিন্তু এটা এসছে। তো দেখে নাও তড়িৎচুম্বক কাকে বলে, দেখে নাও দুটো সমতড়িৎবাহী সলিনয়েডের ভিতরে মর্য হিসাবে কাঁচা লোহা বা ওই জাতীয় উচ্চ চৌম্বক ভেদ্যতা সম্পন্ন পদার্থ রাখলে সেটি অতি শক্তিশালী অস্থায়ী চুম্বকে পরিণত হয়, এই ব্যবস্থাকে তড়িৎচুম্বক বলা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু তড়িৎচুম্বক। আর নেক্সট কী বলছে দেখো, এর ব্যবহার বলেছে। তো তড়িৎচুম্বকের ব্যবহারগুলো দেখে নাও, বলছে বৈদ্যুতিক ঘন্টা, মোটর, ডায়নামো, টেলিফোন, মানে এখানে অনেকগুলো দেওয়া আছে, এটা সবটাই কিন্তু তোমরা পড়বে, এইগুলো কিন্তু এর ব্যবহার আছে অলরেডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে নিউক্লিয় বিভাজন ঘটার আগে নিউক্লিয় সংযোজন ঘটে, ঠিক আছে। এটা কিন্তু ঘটানো হয় কেন ব্যাখ্যা করতে বলছে। তো দেখে নাও উত্তরটা কী হবে, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন করতে হয় কেন। দেখে নাও কী বলেছে, যে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া ঘটানোর আগে আমাদের কী করতে হয়, নিউক্লিয় সংযোজন করতে হয়। দেখে নাও উত্তরটা কী হবে, উত্তর কিন্তু এখান থেকে লিখবে তোমরা, এই যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তো মনে হচ্ছে এই প্রশ্নের মধ্যে কোথাও একটা ভুল আছে, ঠিক আছে। নিউক্লিয় সংযোজন ঘটার পূর্বে কিন্তু নিউক্লিয় বিভাজন আগে হবে, তারপর নিউক্লিয় সংযোজন। এই প্রশ্নে কী বলছে, এই প্রশ্নে বলছে যে নিউক্লিয় বিভাজন ঘটানোর আগে নিউক্লিয় সংযোজন ঘটানো হয় কেন। তো আমরা জানি সংযোজনের আগে কিন্তু বিভাজন ঘটানো হয়, বিভাজন করা হয়। এই প্রশ্নে একটু ভুল আছে, প্রশ্নের মধ্যে সমস্যা আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, একই সঙ্গে যে ইলেকট্রন ও বিটা কণার মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। ইলেকট্রন এবং বিটা কণার মধ্যে পার্থক্য দেখে নাও, এটা একটু দেখে নাও। ইলেকট্রন এবং বিটা কণার মধ্যে যে পার্থক্য একটাই বলেছে, আর বেশি পার্থক্য হয়ও না এদের। তো বলছি ইলেকট্রনটা কী বেসিক্যালি, যেটি একটা মৌলিক কণা যা পরমাণু নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে পরিভ্রমণ করে, এবং বিটা কণা কী বলছে, বলছে এটি আসলে একটা উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন বা পজিট্রন কণা যা কোনো পরমাণু নিউক্লিয়াসের ভিতরকার তেজস্ক্রিয় ভাঙনের ফলে নির্গত হয়, ঠিক আছে। এই দুটোই কিন্তু এদের মধ্যে বেসিক পার্থক্য কিন্তু এটাই, এবং খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য কিন্তু এটাই, কিন্তু এদের মধ্যে পার্থক্য খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য কিন্তু। তোমরা এটা লিখে নিতে পারো, আমি পড়ে দিচ্ছি আর একবার, হাতে লেখা বুঝতে নাও করতে পারো। এটি একটি মৌলিক কণা যা পরমাণুর নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে পরিভ্রমণ করে, আর এটি আসলে একটি উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন বা পজিট্রন কণা হবে এখানে, যা কোনো পরমাণুর নিউক্লিয়াসের ভিতরকার তেজস্ক্রিয় ভাঙনের ফলে নির্গত হয়, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, তারপরে আমাদের কোশ্চেনটা কী বলেছে, যে কোনো পরমাণুর যে কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো, কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো, দেখে নাও উত্তরটা। তো আয়নাইজেশন শক্তি কী বলছে, যে গ্যাসীয় অবস্থা থাকা কোনো মৌলের একটি প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণুর যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, তখন পরমাণুটি সবচেয়ে বাইরের কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণীয় ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে। পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আদানে পরিণত করতে যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর প্রথম আয়নীভবন বিভব বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, এখানে একই সঙ্গে আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যে লিথিয়াম, রুবিডিয়াম, কী আছে পটাশিয়াম এবং সোডিয়ামকে আয়নাইজেশন শক্তির উর্ধ্বক্রমে সাজাও। তাহলে কী হবে, লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপরে কিন্তু
রুবিডিয়ান। সবচেয়ে বেশি লিথিয়াম, কারণ আমরা জানি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কিন্তু মান ধীরে ধীরে কমতে থাকে, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে যে প্রথম শ্রেণীভুক্ত মৌলদের ক্ষারধাতু নামকরণের যৌক্তিকতা ব্যাখ্যা করো। কী বলেছে, এদের ক্ষারধাতু কেন নামকরণ করা হয়েছে সেটা কিন্তু আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তো দেখে নাও প্রথম শ্রেণীভুক্ত মৌলদের ক্ষারধাতু বলা হয় কেন। তো বলছে যে আধুনিক পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে অবস্থিত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম বা রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এই 6টি মৌলকে ক্ষারধাতু আমরা বলে থাকি, যেটা প্রত্যেকে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সুস্থিত তীব্র ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে এবং জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার বা ধাতব অক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড বা H2 গ্যাস উৎপন্ন করে বলে এদেরকে ক্ষারধাতু বলা হচ্ছে, ঠিক আছে। তো এই অবধি তোমাদের লিখতে হবে ক্ষারধাতু, ঠিক আছে। কেন ক্ষারধাতু বলা হয় তার ব্যাখ্যাটা। তারপরে দেখো কী বলছে যে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ঘন H2SO4 P2O5 এবং বলছে অথবা CaCl2 ব্যবহৃত না হয়ে CaO কেন ব্যবহার করা হয় লেখো। এটা খুব ভালো একটা প্রশ্ন, CaO কেন ব্যবহার করা হয় দেখে নাও। যে গাঢ় H2SO4 P2O5 বা অনাদ্র CaCl2 দ্বারা NH3 শুষ্ক না করার কারণ ক্ষারীয় পদার্থ NH3-র সঙ্গে H2SO4 P2O5 এবং CaCl2 বিক্রিয়া করে যথাক্রমে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট এবং যুত যৌগ CaCl2.8 NH3 গঠন করে এবং বিক্রিয়াগুলো এখানে করে দেওয়া আছে। এই জন্য কিন্তু আমরা কী করি, আমরা কিন্তু এগুলোকে ব্যবহার করি না অ্যামোনিয়ার সঙ্গে। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে এমন কিছু বিক্রিয়া করাতে হবে তার সঙ্গে সে কোনো বিক্রিয়াই করবে না, তাই আমরা CO ব্যবহার করি। তো লেখা আছে এই যে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে জলীয় বাষ্প মিশে থাকে, এই গ্যাস মিশ্রণ নির্গমন নলের মধ্য দিয়ে পোড়া চুনাস্তম্ভের মধ্যে প্রবেশ করানো হয়। পোড়া চুনাস্তম্ভের ভিতর দিয়ে অতিক্রম করার সময় অ্যামোনিয়া মধ্যস্থ জলীয় বাষ্প কী করে, অ্যামোনিয়া মধ্যস্থ জলীয় বাষ্প পোড়া চুন দ্বারা শোষিত হয়ে যায়, ঠিক আছে। এবং লেখা আছে অ্যামোনিয়া এবং পোড়া চুন উভয়ই ক্ষারকীয় পদার্থ হওয়ায় এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না। মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু এটাই। তাই কিন্তু আমরা অ্যামোনিয়ার শুষ্ককরণের জন্য CaO ব্যবহার করি, যাতে সে জলটা শোষণ করে নেবে কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করবে না। কিন্তু এইখানে এইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আর সবাই কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে বসবে, ঠিক আছে। তার জন্য কিন্তু আমরা এগুলো একটাও ব্যবহার করি না, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, বলছে লিন্ডলার অনুঘটক কী, এর একটি ব্যবহার লেখো। লিন্ডলার অনুঘটক কী, এর একটা ব্যবহার দেখে না উত্তরটা কী হবে। এই যে লিন্ডলার অনুঘটক, যে কুইনোলিনের উপস্থিতিতে লেড অ্যাসিটেট অনুঘটক বিষ বলা হয় যাকে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 বিধৃত সূক্ষ্ম প্যালাডিয়াম চূর্ণকে লিন্ডলার অনুঘটক বলা হচ্ছে। এই লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে শুধুমাত্র ইথিলিনে রূপান্তরিত করে এবং এই বিক্রিয়াটা করবে অ্যাসিটিলিন থেকে ইথিলিনের বিক্রিয়া লিন্ডলার অনুঘটকের প্রয়োজন পড়ে। তো এই বিক্রিয়া কিন্তু পুরোটা লিখে দেবে, এই পুরোটা লিখে দেবে, ব্যবহার কিন্তু এইটা, ঠিক আছে। এটা কিন্তু এর ব্যবহার, এই যে এইখান থেকে লেখা এইটুকু, এটা কিন্তু ব্যবহার লেখা, এটা সংজ্ঞা দেওয়া আছে আর এই বিক্রিয়া দেওয়া আছে, এই সবটা কিন্তু খুব সুন্দর করে লিখে দেবে, ঠিক আছে। তারপর বলেছে A আর B এর যে শনাক্তকরণ করতে বলছে, যে A ও B শনাক্ত করো। তো দেখে নাও A আর B শনাক্ত করতে হবে কীভাবে, CH3CH2OH, ঠিক আছে। এর মধ্যে গাঢ় H2SO4 170°C তাপমাত্রা দিলে বলছে A উৎপন্ন হবে। দেখে নাও এই যে C2H5OH গাঢ় H2SO4 আর 170°C তাপমাত্রা দিলে আমরা পাবো H2C+CH2 এবং এর মধ্যে বলছে লৌহচূর্ণ হাইড্রোজেন আর 200°-300°C তাপমাত্রা দিলে আমরা পাবো CH3 বন্ড CH3। এখানে কিন্তু এটাই আছে, ঠিক আছে, এটাই কিন্তু এখানে আছে। এটা তাহলে A মানে কত পাচ্ছি আমরা, A মানে আমরা পাবো হচ্ছে যে H2C ডবল বন্ড CH2, আর একটা কী বলেছে আমরা B মানে কী পাবো, B মানে পাবো হচ্ছে CH3 বন্ড CH3, ওকে, এটাই কিন্তু আমরা পাবো। তারপরে দেখো বলেছে তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে, না কী ধরনের পরিবর্তন করবে সেটা আমাদের লিখতে হবে এবং বলছে কোন রাসায়নিক বিক্রিয়াটি ঘটে এবং বিক্রিয়ার সমীকরণটি লেখো। অ্যাকচুয়ালি এই যে অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের যে সংযোজন বিক্রিয়া, এই লিন্ডলার অনুঘটকের উপরেই ঠিক ছিল কিন্তু এটা, ঠিক আছে। তো অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের সংযোজন বিক্রিয়াটা দেখে নাও এবং এটা কিন্তু পর্ষদ নমুনা কোশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই পর্ষদ নমুনা কোশ্চেন। তো উত্তরে দেখেন অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের সংযোজনের বিক্রিয়া এখানে দেওয়া আছে, লেখা আছে এবং বিক্রিয়াগুলো করে দেওয়া আছে এই জায়গায়। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে, ঠিক আছে, ভালো করে দেখবে। 1,1,2 টেট্রাব্রোমাইথিন আছে ইথেন বা অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড উৎপন্ন, এটা প্রত্যেকটা বইতেও পেয়ে যাবে এটা, ঠিক আছে, প্রত্যেকটা বইতে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। খুব ভালো একটা বিক্রিয়া এবং খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ঠিক আছে। তো নেক্সট কী বলছে দেখো,
নেক্সট আর আমাদের নেই, এই পর্যন্তই ছিল আমাদের আজকের স্কুল। আজকে আমরা করলাম নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, ঠিক আছে। আমরা নেক্সট দিন করবো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট করবো নেক্সট দিন আমরা, ঠিক আছে। এবং এটা করলে আমাদের মোটামুটি স্কুল যে আমরা যে জেলা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলগুলো করছিলাম সেটা কিন্তু শেষ হয়ে যাবে, এবং তারপরে আমাদের যে স্কুল টেস্ট কোশ্চেন পেপার তৈরি হবে, আসবে, ঠিক আছে। তো আমরা তোমরা যদি সাবস্ক্রাইব করে লাইক করো এবং কমেন্ট করে সেই অবধি দেখো, তাহলে কিন্তু আমরা স্কুল টেস্টের কোশ্চেনগুলোও কিন্তু আমরা সলভ করব, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।